আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি ২৬ আমাদের কিন্তু সময় আর বেশি নেই। তবে আমাদের প্রস্তুতির কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে এবং আমরা জানি আমাদের ১০০ নম্বরের মধ্যে ২৫ নম্বর প্র্যাকটিক্যাল বাদে বাকি যে ৭৫ নম্বর রয়েছে এর মধ্যে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এমসিকিউ। কেন? কারণ প্রতি মিনিটে একটি করে নম্বর। সো এই কারণেই আমরা তোমাদের জন্য আমাদের বিশেষ আয়োজন, আমরা প্রতিদিন তোমাদের জন্য অনেক ধরনের এমসিকিউ সমাধান করি এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা সমাধান করতে যাচ্ছি আমাদের বোটানি অর্থাৎ আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের বেশ কিছু এমসিকিউ এবং আমার বিশ্বাস এই এমসিকিউ গুলো যে কোনো বোর্ডে অবশ্যই থাকবে। একটা, দুইটা, তিনটা, চারটা যে কয়টাই থাকুক না কেন আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো বোর্ডে বা সব বোর্ডেই আসলে এটা থাকার সম্ভাবনা আছে। সুতরাং তুমি যদি ভিডিওটা অন করে থাকো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা করে এরপরে ভিডিওটা ক্লোজ করবে। ঠিক আছে? ওকে, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আমাদের বুঝতেই পারছি আমরা আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ রসায়ন থেকে এসেছে। নিচের কোনটিকে আঙুরের শর্করা বলে অর্থাৎ নিচের কোনটিকে গ্রেপ সুগার বলে। সো আমরা জানি যে আমাদের এইখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমাদের খুব পরিচিত কিছু অপশন আছে, যেমন ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, রাইট? সো ফ্রুক্টোজের ব্যাপারটা কি? ফ্রুক্টোজ নামের মধ্যেই আছে কি, এটাকে আমরা বলি হচ্ছে ফ্রুট সুগার। কি বলি? ফ্রুট সুগার। এটাকে আমরা কি নামে চিনি? এটাকে আমরা চিনি হচ্ছে ফ্রুট সুগার নামে। আর আমাদের যেই গ্লুকোজ আছে এই গ্লুকোজকে কিন্তু আমরা চিনি আমাদের গ্রেপ সুগার বা আমাদের আঙুরের শর্করা হিসেবে। কেন? কারণ পাকা আঙুরে প্রায় ১২ থেকে ৩০% পর্যন্ত আমাদের কি থাকে? আমাদের এই গ্লুকোজ থাকে এবং এই কারণেই আমরা আমাদের এই গ্লুকোজকে বলে থাকি আঙুরের শর্করা। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর হচ্ছে গ্লুকোজ। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, মায়োসিসের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? সো আমাদের দুইটা টার্ম, একটা হচ্ছে মায়োসিস আর একটা হচ্ছে আমাদের সিনাপসিস। সো এখন এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের মায়োসিসের প্রোফেজ এক পর্যায়ের বেশ কিছু উপপর্যায় আছে, টোটাল ৫টা উপপর্যায় আছে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এখন এর মধ্যে আমাদের লেপ্টোটিন থেকে আমরা যদি শুরু করি ধাপে ধাপে আমরা জাইগোটিনে পৌঁছাই এবং জাইগোটিনের বিশেষত্ব কি, যে এইটার মধ্যেই তার সকল কার্যক্রম বর্ণনা আছে। যেমন আমরা যদি জাইগোটিনের কথা চিন্তা করি, এটা একটু বেশ মোটা হয়ে গেছে। আচ্ছা, জাইগোটিনের কথা যদি চিন্তা করি, এখানে যে জাইগোস, এই জাইগোস শব্দের অর্থ হচ্ছে ইয়ক। জাইগোস শব্দের অর্থ কি? ইয়ক বা হচ্ছে চোয়াল। অর্থাৎ আমাদের চোয়াল যেমন এরকম জোর বাঁধা না, আমাদের চোয়ালটা কি জোর বাঁধা। সো ঠিক একইভাবে এই জাইগোস শব্দের অর্থ হচ্ছে ইয়ক, আর টিন মানে তো থ্রেড বা সুতা। সো আমরা একদম সিম্পল ভাবে বলতে পারি যে জাইগোটিনের মধ্যেই আমাদের উত্তরটা দেওয়া আছে। দেখো সিনাপসিস, এখানে সিনাপ, এই যে সিন, এই সিন মানেও হচ্ছে কি একটা জোর বাঁধা বোঝায়। ঠিক আছে? সিনাপসিসের একেবারে বেসিক অর্থে না যাই, যে সিন দ্বারা বোঝায় যে এটা একটা ধরো যে সন্ধি করতে যাচ্ছে। ঠিক আছে? সো আমরা বলতে পারি যে আমাদের জাইগোস যেহেতু জোর বাঁধা বোঝায়, আমাদের সিন বা সিনাপসিস, সিস মানে তো প্রক্রিয়া, ঠিক আছে, এটাও যেহেতু আমাদের ওই প্রক্রিয়ার কাছাকাছি বোঝায়, তার মানে আমাদের সঠিক উত্তর কি? সিনাপসিস। এবং অবশ্যই মনে রাখবো যে সিনাপসিস প্রক্রিয়ার মাধ্যমে যেখানে আমাদের সিস থাকবে এটার মানে হচ্ছে এটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে বা সিনাপসিস প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের কি তৈরি হয়? আমাদের বাইভ্যালেন্ট বা হচ্ছে দুইটা হোমোলোগাস ক্রোমোসোম জোর বাঁধে। তাহলে আমাদের প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস। এবং আমাদের উৎপন্ন যে মানে এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় বাইভ্যালেন্ট নামক একটা অবস্থা, যে অবস্থাটা কি? দুইটা হোমোলোগাস ক্রোমোসোমের জোর বাঁধা অবস্থা। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি? আমাদের জাইগোটিন। এবং প্যাকাইটিনে অনেক ধরনের ঘটনা ঘটে, যেমন হচ্ছে আমাদের টেট্রাড অবস্থা, তারপরে ক্রসিং ওভার, কায়াজমা সৃষ্টি। আমাদের লেপ্টোটিনে কি হয় একটু পরে প্রশ্ন আছে, তারপরে হচ্ছে ডিপ্লোটিন প্রশ্ন আছে। সো এই কারণে আমরা এটাকে স্কিপ করে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভাইরাসকে তুষের আগুন বলা হয়? সো তুষের আগুন জিনিসটা কি? তুষের আগুন জিনিসটা হচ্ছে আমাদের তুষের মধ্যে যখন কোন একটা সামান্য ফুলকিও পড়ে, সেই ফুলকিটা আস্তে আস্তে করে জ্বলতে 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 একসময় পুরো তুষটাকে ধ্বংস করে ফেলে, অর্থাৎ বুঝতেও দেয় না যে তুষের মধ্যে আগুন লেগেছে, অর্থাৎ দাউ দাউ করে আগুনটা জ্বলে না, ধীরে ধীরে আগুনটা জ্বলে সেটাকে নিঃশেষ করে দেয়। সো হেপাটাইটিস সি ভাইরাস, আচ্ছা হেপাটাইটিস সি ভাইরাস, এটার বিশেষত্ব হচ্ছে এরকম যে এটা আমাদেরকে বুঝতে দেয় না, এটা ধীরে ধীরে আমাদের লিভার, কিডনি সবকিছুকে ড্যামেজ করে, আমাদের লিভারকে ড্যামেজ করে, যেহেতু নামই আছে হেপাটাইটিস মানে হচ্ছে হেপাটিক বা আমাদের যকৃৎ সংক্রান্ত। সো হেপাটাইটিস সি এই ভাইরাসটা কিন্তু আমাদের তুষের আগুন হিসেবে পরিচিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের কোন পর্যায়ে বুকে গঠিত হয়? এই যে একটু আগে আমি বলছিলাম। সো বুকে জিনিসটা কি? যখন আমাদের প্রোফেজ একের একেবারে ইনিশিয়াল ফেজে বা আমাদের লেপ্টোটিন পর্যায়ে যখন আমাদের ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি চলে আসে, তখন দেখা যায় যে তারা একটা
পোলারাইজড বিন্যাস গঠন করে। কি গঠন করে? পোলারাইজড বিন্যাস। সো সেই পোলারাইজড বিন্যাসটা দেখতে অনেকটা ফুলের তোড়া বা বুকের মতো লাগে। এ কারণে বলা হয় যে লেপ্টোটিন উপপর্যায়ে আমাদের কি হয়? আমাদের এই ফুলের তোড়ার ন্যায় বা বুকে গঠিত হয়, এবং এই পোলারাইজড বিন্যাসটা কিন্তু শুধুমাত্র প্রাণীকোষে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়? বেশ ভালো একটা প্রশ্ন। কেন বেশ ভালো প্রশ্ন বললাম? কারণ আমাদের এই প্রশ্নটায় অনেকেই একেবারে খুব কমন একটা ভুল করে ফেলে, এবং সেই কমন ভুলটা কি বলতো? কমন ভুলটা হচ্ছে, আরে আমি তো দেখে ফেলছি যে আমার অ্যানাফেজ পর্যায়ে আমাদের হচ্ছে অ্যানাফেজ পর্যায়টা শুরু হওয়ার সাথে সাথেই হচ্ছে দুইটা দিকে চলে যায়, তার মানে মনে হয় এইটা। কিন্তু মেটাফেজের যে আমাদের প্যারাটা আছে তার একেবারে শেষে লেখা আছে যে আমাদের মেটাফেজ পর্যায়টা শেষ হয় সেন্ট্রোমিয়ারের বিভাজনের মাধ্যমে, এবং অ্যানাফেজ পর্যায়টা শুরু হয় কিন্তু এই সেন্ট্রোমিয়ারের বিভক্তির ফলে। সো খুবই ইজি একটা প্রশ্ন, তবে তোমরা কিন্তু এই প্রশ্নটা প্রচুর ভুল করো। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের মেটাফেজ। তাহলে মেটাফেজে কি হয়? আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভাজন সম্পন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন, ইলাওপ্লাস্ট সঞ্চয় করে। আমরা জানি যে আমাদের যে প্লাস্টিড আছে, আমরা একটু একটু একটা বিস্তারিত পড়বো। আমাদের যে প্লাস্টিড আছে সেই প্লাস্টিডের কি আছে? সেই প্লাস্টিডের তিনটা আমরা বলতে পারি অংশ আছে। কি কি অংশ বা তিনটা পোর্শন আছে, তিনটা ধরন আছে। যেমন এক নম্বরে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের সালোক সংশ্লেষণ ঘটায়। দুই নম্বরে হচ্ছে কে? দুই নম্বরে আমাদের ক্রোমোপ্লাস্ট, বর্ণময়, এ কারণে সে কি করে? পরাগায়নে সহায়তা করে এবং ফল ফুল যে কালারফুল হয় তার জন্য হয়। এবং শেষে আমাদের আসে হচ্ছে লিওকোপ্লাস্ট। লিওকোপ্লাস্টের বিশেষত্ব কি? মাটির নিচে থাকে, মাটির নিচে থাকার কারণে তিনি বর্ণহীন হয়, এবং বর্ণহীন হওয়ার কারণে তাকে কিন্তু হচ্ছে সাধারণত কি হয়? যে তিনি সঞ্চয় করে, মাটির নিচে থাকার কারণে তিনি সঞ্চয় করে। এখন এই লিওকোপ্লাস্টের তিনটা ধরন আছে। কয়টা ধরন? তিনটা ধরন। কি কি ধরন একটু আমরা দেখবো। তো ধরন তিনটা আমাদের একটু দেখতে হবে। একটু দাঁড়াও, আমাদের ধরন তিনটা দেখতে হবে না? অবশ্যই ধরন তিনটা দেখতে হবে, এবং ধরন তিনটা কিরকম সেটা আমাদেরকে জানতে হবে। সো এখানে তিনটা ধরন থাকে। সবার প্রথমে হচ্ছে আমাদের অ্যামাইলোপ্লাস্ট। সবার প্রথমে কি? সবার প্রথমে অ্যামাইলোপ্লাস্ট, তারপরে হচ্ছে আমাদের প্রোটিনো সরি ইলাওপ্লাস্ট, তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা একটু লিখে নিই তাহলে আমার মনে এই সিরিয়ালটা মনে পড়বে। প্রথমে হচ্ছে আমাদের অ্যামাইলোপ্লাস্ট, আচ্ছা, তাহলে অ্যামাইলোপ্লাস্টের পরে হচ্ছে অ্যালিওরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্টের পরে কি? অ্যালিওরোপ্লাস্ট, হ্যাঁ। তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের ইলায়োপ্লাস্ট। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের ইলায়োপ্লাস্ট। ওকে, আচ্ছা। সো এখন এটা আমি এভাবে কেন লিখলাম? কারণ হচ্ছে দেখো আমাদের এখানে অ্যামাইল, এই অ্যামাইল শব্দের অর্থই হচ্ছে এই স্টার্চ বা শর্করা বা শ্বেতসার যেটাই বলো না কেন। সো অ্যামাইলোপ্লাস্ট কি করবে? অ্যামাইলোপ্লাস্ট অবশ্যই এই যে এরকম শ্বেতসার বা স্টার্চ বা শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সঞ্চয় করবে। অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরো মানে হচ্ছে অ্যালিউরন বা প্রোটিন ব্রেইন, প্রোটিন দানা। তার মানে অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন দানা সঞ্চয় করবে। এবং সর্বশেষ ইলায়োপ্লাস্ট, এই যে দেখো লা, ঠিক আছে, লায়ো দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে লিপিড জাতীয় বস্তু সঞ্চয় করবে। কি করবে? লিপিড জাতীয় বস্তু সঞ্চয় করবে। সো লিপিড জাতীয় বস্তুকে চর্বি, তার মানে আমাদের সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর হচ্ছে চর্বি। তাহলে প্লাস্টিডের যে তিনটা ধরন, আমাদের ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এর সাথে লিওকোপ্লাস্ট, এই লিওকোপ্লাস্টের মধ্যে আমাদের টোটাল তিনটা আমরা হচ্ছে সঞ্চয়কারী অবস্থা দেখি, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি? অ্যামাইল শব্দের অর্থই হচ্ছে স্টার্চ বা শর্করা বা কার্বোহাইড্রেট, শ্বেতসার, যেটাই তুমি বুঝে নাও। সহজ উত্তর হচ্ছে স্টার্চ। তো স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তারপরে অ্যালিউরোপ্লাস্ট কি করে? অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। এবং ইলায়োপ্লাস্ট কি? নামের মধ্যে আছে লিপিড জাতীয়, তার মানে কি? লিপিড বা স্নেহ জাতীয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি? চর্বি। তাহলে ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে? চর্বি সঞ্চয় করে। আচ্ছা, এরপরে দেখো কোন কোষীয় অঙ্গাণুকে শর্করা তৈরির কারখানা বলা হয়? বেশ ভালো একটা প্রশ্ন। লক্ষ্য করো, আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় দুইটা তথ্য আছে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি সে নিজে, অর্থাৎ যেখানে বিভিন্ন জিনিস আমাদের রিজেম্বল হয়, প্যাকেজ হয়। সো এটা একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আরেকটা হচ্ছে আমাদের শর্করা তৈরির কারখানা, অর্থাৎ এ হচ্ছে আমাদের সরাসরি শর্করা তৈরির কারখানা, হ্যাঁ। অর্থাৎ এটা হচ্ছে শর্করা তৈরির কারখানা। তবে এর আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে শর্করা তৈরির কারখানা, তারপরে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু। ঠিক আছে, এটা কি? উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু। তারপরে বলতে পারি শক্তি রূপান্তরের অঙ্গাণু। ঠিক আছে, কি বলতে পারি? শক্তি রূপান্তরের অঙ্গাণু, হ্যাঁ, শক্তি রূপান্তরের অঙ্গাণু, এটা দিয়ে আমি রূপান্তর বুঝালাম। শক্তি রূপান্তরের অঙ্গাণু। এবং সর্বশেষ সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোষের রান্নাঘর। কোষের কি?
রান্নাঘর। সো এতগুলো নাম সমৃদ্ধ আমাদের একমাত্র যে ব্যক্তি, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের ক্লোরোপ্লাস্ট। কেন? কারণ ওনার মধ্যেই কিন্তু আমাদের কি হয়, আমাদের শর্করা তৈরি হয়, সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপান্তর হয়, আবার হচ্ছে কার্বোহাইড্রেট শর্করা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়, এবং এটা আবার সর্ববৃহৎ অঙ্গাণু অর্থাৎ প্লাস্টিডের অংশ যেহেতু, এ কারণে। আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এইটা কিন্তু হচ্ছে আমাদের গলগি বডি। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো আমাদের শর্করা তৈরির কারখানা, সর্ববৃহৎ অঙ্গাণু, শক্তির রূপান্তরের অঙ্গাণু, কোষের রান্নাঘর, এই চারটা জিনিস হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে? আমাদের গলগি বডি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন, হলুদ বর্ণের জন্য কোনটি দায়ী? আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের কি আছে, আমাদের বিভিন্ন ধরনের বর্ণকণিকা আছে। যেমন আমরা যদি বলি ক্যারোটিন কমলা রঙের, জ্যান্থোফিল হলুদ রঙের, ফাইকোসায়ানিন নীল মানে কি নীল, তারপরে হাইকোইরিথ্রিন এটা কি হবে? এটা হবে লাল। তাহলে আমাদের সঠিক উত্তর কি? জ্যান্থোফিল। এবং এই যে আমাদের কিসের সময় এখন? এখন কিন্তু জ্যান্থোফিলের রস আস্বাদন করার সময়, অর্থাৎ এখন কিন্তু আমরা হলুদ রঙের পাকা পাকা আম, টসটসে আম কিন্তু আমরা গ্রহণ করি। তো এটা যে হলুদ হলো কার কারণে হলো? জ্যান্থোফিলের কারণে হলো। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো নিচের কোনটিকে সমাপ্তি কোডন বলা হয়। সো আমরা জানি যে আমাদের স্টার্ট কোডনের কথা যদি বলি, স্টার্ট কোডন যাদের জন্ম তারিখ হচ্ছে মানে জন্ম মাস হচ্ছে আমাদের অগস্ট মাসে, তাদের এটা মনে রাখা খুব সহজ, কেন তাদের যে অ্যাব্রিভিয়েশন AUG, এটা দিয়ে অনেক সহজেই মনে রাখতে পারি যে অগস্ট বা AUG। তাহলে এটার স্টার্ট কোডন কবে? স্টার্ট কোডন কবে না, স্টার্ট কোডন কি? AUG। আর স্টপ কোডন হচ্ছে টোটাল 3টা। স্টপ কোডন কয়টা? স্টপ কোডন হচ্ছে 3টা। কি কি? সবার প্রথমে হচ্ছে UAA, তারপরে কি? তারপরে হচ্ছে তারপরে হচ্ছে UAG, তারপরে কি? তারপরে হচ্ছে UGA। ঠিক আছে, সো এই 3টা হচ্ছে আমাদের স্টপ কোডন। তাহলে আমাদের এখানে কোনটা উল্লেখ আছে দেখো তো? আমাদের এখানে UAG উল্লেখ আছে, তাহলে সঠিক উত্তর কি? UAG। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন জ্বরটি ভাইরাসের সাথে সম্পর্কযুক্ত নয়? সো ভাইরাসের সাথে সম্পর্কযুক্ত নয় মানে কি? যে এখানে এমন একটা ভাইরাস আছে যেটার জন্য কোনো ভাইরাস দায়ী না। ঠিক আছে, যেমন ডেঙ্গু জ্বর, এটার জন্য ফ্লাভি ভাইরাস, চিকুনগুনিয়া জ্বর, এটার জন্য ভাইরাস দায়ী, ইনফ্লুয়েঞ্জা জ্বর, এটার মধ্যে নামই তো আছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে বাকি থাকে টাইফয়েড। আমরা জানি টাইফয়েড হচ্ছে আমাদের স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার জন্য দায়ী। তার মানে সঠিক উত্তর কি? টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বরের সাথে কার কোনো সম্পর্ক নেই? আমাদের টাইফয়েড জ্বরের সাথে ভাইরাসের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এরপরে দেখো পুষ্টির অভাব হলে কোষ মরে যাওয়াকে কি বলা হয়? সো আমরা বুঝতেই পারছি এটা কোষ বিভাজন অধ্যায় থেকে এসেছে। আমরা জানি যে কোষের মরে যাওয়া দুইটা ধরন থাকে, একটা হচ্ছে অ্যাপপ্টোসিস, একটা হচ্ছে অ্যাপপ্টোসিস, আর দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হচ্ছে নেক্রোসিস। সো আমাদের অ্যাপপ্টোসিস জিনিসটা কি? অ্যাপপ্টোসিস জিনিসটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামড সেল ডেথ, অর্থাৎ যেটা আমাদের স্বাভাবিকভাবে, কোষের তো মৃত্যু হতেই হবে, না হলে তো আমাদের স্বাভাবিক কোষ বিভাজন চালু থাকতে পারবে না। সো কোষের যে প্রোগ্রামড সেল ডেথ, অর্থাৎ যেটা অটোমেটিকভাবে বা প্রোগ্রাম অনুযায়ী হয় একটা নির্দিষ্ট সময় পর পর, যেমন লোহিত রক্তকণিকা 120 দিন পর পর ব্রেকডাউন হয়, সো এটা অ্যাপোপ্টোসিসের মধ্যে পড়ে। আর বিষক্রিয়ায় বা পুষ্টির অভাবে যে তোমার হচ্ছে কোষ ডেথ হয় বা সেল ডেথ হয়, সেটাকে আমরা বলি কি? নেক্রোসিস। তাহলে সঠিক উত্তর কি? নেক্রোসিস। ওকে, আচ্ছা, এরপরে আসো, মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সুপার কয়েলিং হয়? আমাদের একটা পর্যায়ে আছে যেই পর্যায়ে ক্রোমোজোমকে সবচেয়ে বেশি মোটা, তারপরে হচ্ছে সব থেকে বেশি খাটো, ঠিক আছে, এবং সব থেকে বেশি স্পষ্ট দেখা যায়। এবং একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস মানে কি? যে আমাদের ক্রোমোজোমগুলো তার বিষুবীয় অঞ্চলে এসে পৌঁছায়। ঠিক আছে, সো এই মেটাকাইনেসিস নাম শুনেই বুঝতে পারতেছি যে এটা মেটাফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে আমাদের কি হয়? মেটাফেজ পর্যায়ে আমাদের মেটাকাইনেসিস ঘটে, এবং এই পর্যায়ে আমাদের মোটা খাটো এবং অনেক স্পষ্ট দেখা যায়। এবং এটা যে মোটা খাটো স্পষ্ট দেখা যায়, এটার কারণ হচ্ছে কনডেনসেশন ঘটা, অর্থাৎ তীব্র ঘন কি বলে থাকে তীব্র, সেটা হচ্ছে মানে ঘনত্ব তার বৃদ্ধি পায়, কনডেনসেশন। ঠিক আছে, তার ঘনত্ব তীব্রভাবে বৃদ্ধি পায়। এখন ঘনত্ব তীব্রভাবে কখন বৃদ্ধি পেতে পারে? যখন সেটা তীব্রভাবে পেঁচানো হবে। সো আমাদের এই জিনিসটা ঘটে একটা অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়ার মাধ্যমে, কনডেনসেশন। ঠিক আছে, সো কনডেনসেশনের কারণে সেটা খাটো, মোটা এবং স্পষ্ট দেখা যায়। সো এই কনডেনসেশনটা ঘটে কার কারণে? অতি কয়েলিং এর কারণে, যেটাকে বলা হয় সুপার কয়েলিং। তাহলে এই সেই সুপার কয়েলিং যেটা আমাদের কোন পর্যায়ে হয়ে থাকে? মেটাফেজ পর্যায়ে হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের কোনটি ইমার্জিং ভাইরাস নয়? ইমার্জিং ভাইরাসের ব্যাপারটা কি? ইমার্জিং ভাইরাসটা হচ্ছে উদীয়মান। উদীয়মান মানে কি? এই যে তোমরা অনেকেই হয়তো বা আইপিএল খেলা দেখেছো বা আইপিএল খেলা সম্পর্কে জেনেছো যে রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হচ্ছে টানা 2বার, দেখো যে তারা বিগত 16 বছরের মধ্যে 14 বছর কিছুই করতে পারেনি। ঠিক আছে, এর মধ্যে সম্ভবত একবার ফাইনালে উঠছিল, তাও হেরে গেছে, এমন কিছু আর কি। আমার আসলে ভাবে এ ব্যাপারে জ্ঞান নাই। তবে
তারা হচ্ছে কি করেছে গত 16 বছরে, মানে সরি গত 16 বছরের 14 বছর একটা বারও হচ্ছে তারা জিততে পারেনি, কিন্তু টানা 2বার তারা এবার ফাইনাল জিতে গেল। তার মানে কি, যখন তুমি জেতা শিখবা তখন আসলে জেতার প্রসেসটা তোমার জাস্ট দেরি মনে হবে, বাকি জিনিস তোমার কাছে অনেক ইজি লাগবে। সো ওইখানে দেখবা যে এবছর আমাদের ওই যে কি বলে একটা ছেলে বৈভব, সো যার বয়স সম্ভবত 16 বছর, সো ও এবার হচ্ছে ইমার্জিং খেলোয়াড় হয়েছে, যেভাবে আমাদের 2016 সালে মুস্তাফিজুর রহমান হয়েছিল। সো ওকে কেন বলা হচ্ছে ইমার্জিং? ইমার্জিং আরো তো অনেকে ভালো খেলেছে, দেখা যাচ্ছে যে ও রাজস্থান রয়্যালসের, কিন্তু ও বিজয়ী না হয়েও ও কিন্তু ইমার্জিং প্লেয়ার। কেন ইমার্জিং প্লেয়ার? তো হচ্ছে আমাদের এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকেও দেওয়া যেত, বিরাট কোহলিকেও দেওয়া যেত। কেন দেওয়া হয় নাই? কারণ বিরাট কোহলি তো আগে থেকেই খেলতো। তার মানে কি, যে সে আসলে তার উদীয়মান কিছু না। ইমার্জিং ভাইরাসও হচ্ছে এরকম, যেটা উদীয়মান, আগে ওরকম খুব একটা বেশি দেখা যায়নি, বাট হঠাৎ করে সে বলা যেতে পারে এলাকা ভিত্তিক একেবারে মহামারী ছড়িয়ে দিচ্ছে, যেমনটা করোনা ভাইরাস করেছে। সো এই জিনিসটার কারণে এটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? সো ইমার্জিং ভাইরাস নয়, আমরা এটা মনে রাখবো হচ্ছে নেশা করোনা দিয়ে। কি দিয়ে? নেশা করোনা, ঠিক আছে? নেশা করোনা মানে কি? নেশা করোনা, হ্যাঁ। সো নেশা করোনা, এটা একটা খুব ভালো জিনিস। সো নেশা মানে কি? এন মানে হচ্ছে নীল ভাইরাস, ই মানে ইবোলা ভাইরাস, এস মানে সার্স ভাইরাস, এইচ মানে এইচআইভি ভাইরাস, আর করোনা মানে তো করোনা। সো এইচআইভি বাদ, সার্স বাদ, ইবোলা বাদ, তাহলে বাকি থাকে কি? টিএমভি। তাহলে সঠিক উত্তর কি? টিএমভি, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে ইমার্জিং ভাইরাসের বিশেষত্ব হচ্ছে এটা তার আদি যে পোষকটা থাকে, অর্থাৎ প্রাইমারি যে পোষকটা থাকে সেটা চেঞ্জ করে সে নতুন আরেকটা পোষকে গিয়ে মহামারী সৃষ্টি করে। যেমন আমাদের এই যে সার্স বা এইচআইভি, অথবা আমাদের যে তোমার করোনা ভাইরাসের কথা যদি বলি, যে এটা প্রথমে বাদুড়ে ছিল, পরবর্তীতে মানুষে চলে এসেছে, মানুষে এসে মহামারী সৃষ্টি করেছে। সো এইটা আর কি ইমার্জিং ভাইরাস নয়। কোনটি? আমাদের টিএমভি, ঠিক আছে? টোবাকো মোজাইক ভাইরাস। এরপরে হচ্ছে জি2 দশার সময়কাল। আমরা আমাদের এই ইন্টারফেজের জি1, তারপরে হচ্ছে এস এবং জি2, এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। এটা আমি আমার এইচএসসি লাইফে শিখেছিলাম। সেটা হচ্ছে জি1 দশাকে, মানে আমরা এই তিনটাকে এভাবে লিখতে পারি: 34, 35 এবং 36। সো 3 নাম্বারটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিব, 1 2 3 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে আমাদের 3 12 36। আচ্ছা, এখন এই 34 মানে কি? 34 মানে হচ্ছে 30 থেকে 40, হ্যাঁ, 30 থেকে 40%। 35 মানে কি? 35 মানে হচ্ছে 30 থেকে 50%, 30 থেকে 50%। আর 10, এই 12 মানে কি? 12 মানে হচ্ছে 10 থেকে 20%। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 10 থেকে 20%, ঠিক আছে? একদম সিম্পল। ওকে, আচ্ছা, এরপরে আসো, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো VLJ-I এর মতো আকার ধারণ করে? VLJ-I এর মতো আকার ধারণ করে। সো আমরা মাথায় রাখবো, আমাদের কিন্তু যেই পর্যায়টা আমাদের গতি পর্যায়, ঠিক আছে? যেই পর্যায়টা আমাদের গতি পর্যায়, অর্থাৎ যেই পর্যায়ে আমাদের সেন্ট্রোমিয়ারটা আমাদের মেরুমুখী থাকে, আমাদের বাহুগুলো অনুগামী থাকে, ঠিক আছে? সেই মুহূর্তে কিন্তু আমাদের এগুলোকে কয়েকটা আকৃতিতে দেখা যায়। যেমন আমাদের যখন সেন্ট্রোমিয়ারটা যদি মাঝে থাকে এবং বাহুগুলো যদি হচ্ছে এরকম সমান দূরত্বে থাকে, তখন সেটা কি? তখন সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, অর্থাৎ মেটা মানে মধ্য, সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার। আবার যদি এটা একটু দূরে সরে যায়, অর্থাৎ যখন আমাদের একটা একটু লম্বা, একটা একটু খাটো হয়ে যায়, তখন সেটা দেখতে হচ্ছে অনেকটা জের মতো দেখা যায়। সো এটা যেহেতু মেটার থেকে একটু কম, এ কারণে তখন সেটাকে বলা হয় সাবমেটা, ঠিক আছে? আবার হচ্ছে আরেকটু যদি কমে যায়, একটা যদি অনেক বড় হয়ে যায়, আরেকটা যদি খুব কম দেখা যায়, তাহলে সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ একেবারে কাছাকাছি চলে এসেছে। এবং সর্বশেষ যদি আমাদের সেন্ট্রোমিয়ারটা একেবারে মাথায় চড়ে বসে, তখন সেটাকে আমরা কি বলি? মাথায় চড়ে বসলে তখন সেটাকে বলি হচ্ছে আমরা টেলোসেন্ট্রিক। টেলো মানে হচ্ছে প্রান্ত, ওকে? সো প্রান্ত বা শেষ। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অ্যানাফেজ। কেন? অ্যানাফেজই হচ্ছে সেই গতি পর্যায় যেখানে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, এরপরে বলছে মিওসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন? এখানে একটা ছোট্ট কনফিউশন আছে, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী স্ট্রাসবুর্গার প্রথমবারের মতো, কেন এটা লিখলাম, প্রথমবারের মতো তিনি আমাদের এই যে কি বলে এটাকে, প্রথমবারের মতো তিনি উদ্ভিদ কোষে প্রথমবারের মতো এই যে মিওসিস কোষ বিভাজন বা রাসমূলক বিভাজনটা দেখেন। আর বোভেরি সাহেব তিনি প্রথমবারের মতো গোলকির্মির জননাঙ্গে আমাদের এই রাসমূলক বিভাজনটা দেখেন। সো বইয়ে আসলে আমাদের স্ট্রাসবুর্গারের কথাটা বলা আছে যে উনি 1900 বা 1900 সম্ভবত 1988 সালে, বা হচ্ছে 1888 সালে, 1888 হবে। সো ওই সময় হচ্ছে তিনি প্রথমবারের মতো এই মিওসিস বিভাজনটা অপুষ্পক উদ্ভিদে বা সপুষ্পক উদ্ভিদে দেখেছেন। তবে বোভেরির কথাটা বলা নাই যে বোভেরি কত সালে দেখেছে। তবে আমি যেটা আইডেন্টিফাই করলাম বা ফাইন্ড আউট করলাম, যে বোভেরি সাহেব হচ্ছে 1887 সালে হচ্ছে
গোলকৃমির জননাঙ্গে এটা প্রথম প্রত্যক্ষ করেন। সো সেই হিসাবে আমাদের সঠিক উত্তরটা বোভেরি আসে। সো বোভেরিও সঠিক উত্তর বলতে পারি, স্ট্রাসবুর্গার বলতে পারি, বা স্ট্রাসবুর্গারও বলতে পারি। সো বেশিরভাগ জায়গায় দেখলাম হচ্ছে এটার উত্তর স্ট্রাসবুর্গারকেই দাগিয়েছে, যেহেতু বইয়ের মধ্যে প্রথমে ওনার কথা বলা আছে। সো বইটাকে আমাদের বাইবেল ধরে আগাতে হবে। তাহলে সঠিক উত্তর এখানে আমরা কোনটা দাগাতে পারি? স্ট্রাসবুর্গার। আচ্ছা, এরপরে আসো, কোষ প্রাচীর আবিষ্কার এবং নামকরণ কে করেন? কোষ প্রাচীর, আমাদের প্রথমবারের মতো কোষ প্রাচীর কে লক্ষ্য করেছিলেন বা মৃত কোষকে পর্যবেক্ষণ করেছিলেন? তিনিই তো নামকরণ করবেন। তাহলে এটা অনেক ইজিলি আমাদের কোষের জনক বা কোষবিদ্যার জনক রবার্ট হুক। ওকে, আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন, কোনটি তাপে জমাট বাঁধে? অর্থাৎ এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের অপশন হিসেবে দেওয়া আছে অনেকগুলো প্রোটিনের নাম। সো এর মধ্যে আমাদের হিস্টোন, প্রোটামিন, প্রোলামিন, অ্যালবুমিন, চারটা আমাদের অপশন দেওয়া আছে। এর মধ্যে একটা জিনিস আমার দেখে মনে পড়লো যে আমাদের যে হিস্টোন, হ্যাঁ হিস্টোন, তারপরে কি আছে আমাদের, এরপরে হচ্ছে কি হিস্টোন, প্রোটামিন এবং হচ্ছে আমাদের এই যে অ্যালবুমিন, এই যে এইচপিএ, এই এইচপিএ মানে কি? এই এইচপিএ হচ্ছে পানিতে দ্রবণীয়। এই এইচপিএ মানে কি? এরা পানিতে দ্রবণীয়, হ্যাঁ, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। আর আমাদের এখানে ডিমের, হ্যাঁ, এখানে আমাদের ডিমের এই যে বলছে না যে তাপে জমাট বাঁধে, সো তাপ দিলে জমাট বাঁধে। আমরা একটা ডিমকে যদি নেই, একটা ডিমকে নিয়ে তুমি যদি এটাকে তাপ দাও, হ্যাঁ, ডিমকে তাপ দিলে কি হবে? সেটা সেদ্ধ হয়ে যাচ্ছে, এবং সেদ্ধ হয়ে যাওয়া মানে কি? যে সেটা জমাট বেঁধে গিয়েছে। সো এই যে অ্যালবুমিন বা গ্লোবিউলিন, দুইটাই কিন্তু আমাদের কি হয়? তাপে জমাট বেঁধে যায়। তাহলে আমাদের নিচের কোনটি তাপে জমাট বাঁধে? অ্যালবুমিন। এটা আসলে খুব কঠিন প্রশ্ন না, তবে এর সাথে এটাও মনে রাখবা যে এইচপিএ বা হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন, এরা তিনজন কিন্তু পানিতে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, ভিটামিন কেন বললাম, প্রোটিন। আচ্ছা, এরপরে আসো সর্বশেষ প্রশ্ন, যে কোন বিজ্ঞানী ব্যাকটেরিওফাজ এর নামকরণ করেন? ব্যাকটেরিওফাজ মানে কি? ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া, ফাজ মানে হচ্ছে ভক্ষণ। অর্থাৎ যেই সব জিনিসপত্র বা যেই সব ভাইরাস বা যারাই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা ভক্ষণ করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে আমাদের ব্যাকটেরিওফাজ। যেমন হচ্ছে টিটুফাজ ভাইরাস, এটাকে আমরা বলতে পারি কি? একটা ব্যাকটেরিওফাজ। কেন? সে ব্যাকটেরিয়া ভক্ষণ করে। সো এটা আমাদের ডাহেরলি উনি হচ্ছেন এটাকে আবিষ্কার করেন বা হচ্ছে নামকরণ করেন। ঠিক আছে, সো এটা আমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল। আমরা মোটামুটি জ্ঞানমূলক প্রশ্নে অনেকগুলো সমাধান করলাম, এবং আশা করা যায় তোমরা এর মাধ্যমে অন্তত, যেটা প্রথমেই বলেছি, যে অন্তত 2 থেকে 3টা বা 1টা 2টা প্রত্যেকটা বোর্ডেই হয়তো বা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী ভিডিও সহ আমাদের সব বিষয়ের ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে, তোমরা দেখার জন্য অনুরোধ রইল, এবং তোমার বন্ধুদেরকেও আমাদের গ্রুপগুলোতে বা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিও। তোমাদের কাছে এই অনুরোধটুকু রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভকামনা। আসসালামু আলাইকুম।